দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়ার মহাপ্রয়াণ। আপসহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। কাল বাদ জোহর মানিক মিয়ায় জানাজা, জিয়াউর রহমানের কবরের পাশে হবে দাফন। তিনি আজকে আমাদের মাঝে নেই, এই কথা ভাবতে আমাদেরকে খুব কষ্ট লাগে। তিনি নেত্রী থেকে শত শত সন্তানের, কোটি কোটি সন্তানের মায়ের রূপান্তর হয়েছে। ওনার কাছে আমাদেরকে অনেককেই শিক্ষা নিতে হবে যারা জাতীয় রাজনীতি করে। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা প্রধান উপদেষ্টার। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল থেকে কেন্দ্র, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিক সর্বস্তরে বিষাদের সুর। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম জিয়া। একটি অধ্যায়ের নীরব সমাপ্তি। থেমে গেল বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় আপসহীন কণ্ঠ। রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা, সবখানেই যিনি ছিলেন দৃঢ়চেতা, সেই বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ 23 নভেম্বর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এবার কেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরও যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর হবে বেগম জিয়ার জানাজা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তাকে। জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মোকাররমের খতিব। বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীতে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য মোতায়েন থাকবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা হবে। মরদেহ সকালেই এভার কেয়ার হাসপাতাল থেকে ফুল
রাষ্ট্রীয় অনারে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই মুহূর্তে তারা সেখানে কথা বলছেন, সরাসরি যাচ্ছে সেখানে। সংকটের মধ্যে আবার পড়েও যেতে পারি, শুধু এই আশঙ্কা থেকেই আমরা চাচ্ছিলাম যেন বেগম জিয়া আমাদের সঙ্গে থাকেন, বোধ নিয়ে, বুদ্ধি নিয়ে, বিবেচনা নিয়ে। বাট ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। আমাদের এরকম হয়েছে। আমরা এখন এরকম একটা জায়গায় আসছি যখন সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হবে। বেগম জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা রেখে তার এই চলে যাওয়ায় আত্যন্তিক শোক প্রকাশ করে আমি বলবো এটাই যে তাকে যথাযথভাবে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা যেন তার মতো ধীর স্থির, ধীর শক্তি সম্পন্ন, সামনে দেখার যোগ্যতা সম্পন্ন হয়ে উঠি, সেই কামনা করব। আল্লাহর কাছে আমাদের এটাই চাওয়ার বিষয়। এই দেশ অনেক ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে গেছে। সেই ঝড় ঝঞ্ঝাকে মোকাবেলা করবার জন্যে আমাদের সামনে ইমেজ অনেক এসেছে, কিন্তু সব ইমেজ আমাদেরকে সমান রকম বিচক্ষণতা দিতে পারেনি। এখন দেশ গড়বার সময়, এই মুহূর্তে কোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করবার সময় নয়, এখন আদর্শিক লড়াই করবার সময়, গণতন্ত্রকে নির্মাণ করবার সময় এবং গণতন্ত্রকে নির্মাণ করবার জন্যে গণতান্ত্রিক বোধ সম্পন্ন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা সম্পন্ন মানুষের বিশেষ করে নেতৃত্বের দরকার। আবারও বলি, আমি বেগম জিয়ার মধ্যে সেই রকম নেতৃত্বের স্ফুরণ দেখেছিলাম। বেগম জিয়ার ব্যাপারে খুব বড় বড় পাবলিসিটি হয়নি। তিনি এবং তার দল এইভাবে পাবলিসিটি করবার কাজ করেননি, কিন্তু তারপরেও তার সম্পর্কে মানুষের যে কি পর্বত সমান উঁচু ধারণা গড়ে উঠেছিল সেটা আমরা সবাই দেখেছি। আমি চাইব আজকে আপনারা এতজন মানুষ, সংবাদপত্রের কর্মীরা, ফটো সাংবাদিকরা যারা যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, সবাই তার মৃত্যুর এই শোককে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলবার, একটা সমৃদ্ধ গণতান্ত্রিক দেশ গড়ে তোলবার, আমি যেরকম করে বলি একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তোলবার, মানে যে রাষ্ট্র জনগণের কল্যাণকেই তার সবচাইতে বড় বিবেচ্য বিষয় মনে করবে, সেই রকম একটা দেশ গড়ে তোলবার সংগ্রামে আমরা বেগম জিয়াকে সামনে রেখে সামনে চলব এবং আমাদের যেখানে পৌঁছানো দরকার সেই জায়গায় পৌঁছাতে পারব। আল্লাহ আমাদের সহায় হন। তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি আজকের এই দিনে। আল্লাহ যেন সমস্ত মানুষের এই সমস্ত দোয়া কবুল করেন। তার যদি কোনো আমাদের অগোচরে, তার অগোচরেও এরকম করে দোষ ত্রুটি হয়ে থাকে, সেটা নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন। আল্লাহ বাংলাদেশকে। আফজাল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, তিনি আসলে বেগম জিয়ার স্মৃতিচারণ করছিলেন এবং তিনি বলছিলেন যে আসলে বেগম জিয়ার এই মহাপ্রয়াণে দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে সেই বিষয়টি আসলে তিনি তুলে ধরেছেন। আমরা একটু গুলশানে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন, এবং দেখি এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা আছে দলীয় কার্যালয়ের সামনে। একটি সকাল যে বিএনপি নেতাকর্মীদের দেখতে হবে, এটি কিন্তু কখনোই বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশাই করেননি। আপনি জানেন যে আজকে সকাল 6টার সময় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেন এবং তারপর থেকেই সারা দেশে কিন্তু শোকের ছায়া বইছে। কিছুক্ষণ আগেই স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে এবং এই বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে জানালেন যে আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউয়ের রাস্তার পুরোটা জুড়ে এই সাবেক এই প্রধানমন্ত্রী বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং ওই জানাজাটি পড়াবেন বাইতুল মোকাররম মসজিদের খতিব, অর্থাৎ ওনার নামটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এবং এই যে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। পাশাপাশি এই অনুষ্ঠান সঞ্চালনার পর যখন জানাজা নামাজটি অনুষ্ঠিত হবে এবং তার পরপরই তাকে সমাহিত করা হবে তার যে আমাদের তাকে সমাহিত করা হবে জিয়াউর রহমানের ঠিক কবরের পাশে। ইতিমধ্যেই আমরা দেখেছি তার কবরের পাশে আরেকটি কবর প্রস্তুত করা হয়েছে। এই সব ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে স্থায়ী কমিটির আজকের বৈঠকে কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি উপস্থিত হয়েছেন এবং তার নেতৃত্বে আজকে স্থায়ী কমিটির বৈঠকটি হয় এবং স্থায়ী কমিটির বৈঠকেই আসলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ব্রিফিংয়ের মাধ্যমে যেটি জানালেন যে যেটি বলছিলাম যে এমন একটি সকাল যে আসলে বিএনপির নেতাকর্মীদের দেখতে হবে এটি কিন্তু তারা প্রত্যাশাই করেনি। তিনি বলেছেন যে নির্বাচনের আগে এমন একটি মুহূর্ত যে মুহূর্তে আসলে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একটি বটবৃক্ষের, সেই বটবৃক্ষ আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন এবং এই ক্ষতি আসলে পূরণ করার নয়। তারপরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই ক্ষতিকে বা এই শোককে তারা শক্তিতে রূপান্তর করতে চান এবং শক্তিতে রূপান্তর করেই আসলে আগামীর গণতান্ত্রিক অগ্রযাত্রার যে প্রক্রিয়া সেটি শুরু হবে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক কার্যালয়ের সামনে পাকিস্তানি রাষ্ট্রদূত এখানে উপস্থিত হয়েছেন, তার পতাকাবাহী একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ শেষেই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখান থেকে অন্য কোনো জায়গা যাবেন বা বাসায়ও যেতে পারেন। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি পাকিস্তানের রাষ্ট্রদূত তিনি এখানে উপস্থিত হয়েছেন। যেটি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন ব্রিফিংয়ের মধ্যে যে এই যে শোক, এই শোকটি আসলে কখনোই পূরণ করার নয়। গণতন্ত্রের জন্য যিনি সারাটি জীবন যুদ্ধ করে গেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যিনি সারা জীবন নির্যাতিত হয়েছেন, তিনি আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তার এমন মৃত্যু দলের পক্ষ থেকেও যেরকম শোক বয়ে নিয়ে এসেছে, একই সাথে দেশের প্রতিটি মানুষের মনেও কিন্তু সেই শোক বিরাজ করছে, এমনটি কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। পাশাপাশি অন্যান্য সিনিয়র নেতাদের সাথেও স্থায়ী কমিটির অনেক সদস্যদের সাথে আমরা কথা বলেছি, বিশেষ করে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, যিনি সেই শুরু থেকে যখন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হন তারপর থেকেই কিন্তু এজেডএম জাহিদ হোসেন তিনি তার সঙ্গেই ছিলেন এবং তিনি বলেছেন যে তার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা, অর্থাৎ দেশ বিদেশের এমন কোনো ডাক্তার নেই বা সর্বোচ্চ এই তার যে ব্যাধিগুলো ছিল এই ব্যাধির উপর যে সর্বোচ্চ ডাক্তারগুলো ছিল তাদেরকে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু তারপরেও আসলে তাকে বিদায় নিতে হলো এবং এই বিদায়ে রাজনৈতিক অঙ্গনে যে শোকের ছায়া নেমে এসেছে সেই ছায়াটি কিন্তু সারা দেশেই বইছে। ইতিমধ্যেই কিন্তু জনাব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আসা উদ্দেশ্য করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। তিনি 12টা 20 মিনিটে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন, তারপরেই আসলে এই স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হয় এবং স্থায়ী কমিটির বৈঠক থেকে যেটি জানালাম যে আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউয়ের পুরোটা জুড়ে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজাটি পড়াবেন বাইতুল মোকাররমের যিনি খতিব রয়েছেন, অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, তিনি জানাজাটি পড়াবেন এবং এই পুরোটি অনুষ্ঠান পরিচালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পাশাপাশি একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে এই শোকের দিনে কোনো নেতাকর্মীর যাতে বিশৃঙ্খল কোনো ঘটনা না ঘটায়, অর্থাৎ প্রত্যেককেই সুশৃঙ্খলভাবে এই জানাজায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে, অর্থাৎ আগামীকালকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এই ছুটি বা 3 দিনের যে শোক সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেটির জন্য কিন্তু সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এবং পাশাপাশি
তারা বলছেন, মির্জা ফখরুল ইসলাম যেটি বলছিলাম, যে শোকের এই দিনটাকে তারা শক্তিতে রূপান্তর করতে চান, যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াও কিন্তু প্রার্থিতার করার সম্ভাবনা ছিল, অর্থাৎ নির্বাচনে ঠিক আগ মুহূর্তে তার এই চলে যাওয়াটা আসলে নেতাকর্মীরা মানতেই পারছেন না। দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার ব্যক্তিগত গাড়িতে স্থান ত্যাগ করছেন, অর্থাৎ রাজনৈতিক কার্যালয়ে তিনি ছিলেন। স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়ে যাওয়ার পরে তিনি এখন তার বাসার উদ্দেশ্যে বা তিনি এখান থেকে বের হয়েছেন। নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু রয়েছে। প্রত্যেকটা নেতাকর্মী বলছেন যে 17 বছর পর যিনি তার মায়ের সঙ্গে একবার দেখা করতে পেরেছেন, আরও ঘনিষ্ঠ বা আরও কাছ থেকে মাকে দেখার যে আগ্রহ সেটি কিন্তু জনাব তারেক রহমানের ছিল, সেটি হয়তো বা কোনো দিন আর পূরণ হবে না, এটিও কিন্তু নেতাকর্মীরা বলছেন। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্যদের প্রত্যেকের চোখে মুখেই কিন্তু শোকের যে স্পষ্টতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং প্রত্যেকেই যার যার অবস্থান থেকে বলেছেন যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে এবং তার বিদেহী আকার মাগফিরাত করতে, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করেন, এমনটি স্থায়ী কমিটির সদস্যদের মুখেও আমরা শুনেছি। পাশাপাশি এভার কেয়ার হসপিটালের সামনে যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন তারাও বলছেন। একই সাথে বিএনপির গুলশানের যে রাজনৈতিক চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় আছে সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা এই প্রত্যাশাই করেছেন। আমরা সকাল থেকেই দেখেছি মহিলা দলের বিভিন্ন নেতাকর্মী তারা এখানে অবস্থান করার সাথে সাথে, অর্থাৎ 9টা সাড়ে 9টার থেকেই তারা এই সামনের সড়কে অবস্থান নিয়ে এখানে তারা দোয়া করছেন, তসবিহ পড়ছেন, বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন। তারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করে। এই মুহূর্তের চিত্রটি স্থায়ী কমিটির মিটিং বা বৈঠক শেষের পর আনুষ্ঠানিক যখন ব্রিফিং সংবাদ মাধ্যমকে জানানো হলো, তার কিছুক্ষণ পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি স্থান ত্যাগ করেছেন। তবে এখনও কিন্তু নেতাকর্মীদের অবস্থান এখানে রয়েছে। তারা এই শোককে আসলে কিভাবে প্রকাশ করবেন সেটি কিন্তু বুঝতেই পারছেন না। তারপরেও প্রত্যেকের চোখে মুখে শোকের যে আবহ সেটি আমরা লক্ষ্য করছি। আমি বলতে চাই যে গত 23 নভেম্বর সন্ধ্যায় কিন্তু তিনবারের এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয় এবং 1 মাস 10 দিন এরই মধ্যে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে পাঠানোর যে প্রক্রিয়াটি করা হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থা সেই পর্যায়ে ফ্লাই করার মতো পর্যায়ে না থাকায় তাকে কিন্তু নেওয়া হয়নি। অতএব বলা যায় যে 1 মাস 10 দিন তিনি সর্বশেষ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পাশাপাশি অনেক নেতাই বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তার যে লড়াই, তার যে সংগ্রাম, সেটির জন্য বেগম খালেদা জিয়াকে কিন্তু বেশ নির্যাতিত হতে হয়েছে। কারণ 17 বছরের শেষের দিকে তিনি কিন্তু কারাবাসেও ছিলেন এবং এই কারাবাসে থাকাকালীনও বিভিন্ন মানুষ তাকে বলেছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়া নিজের মুখেই বলেছিলেন যে তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন এবং এই দেশেই তিনি মৃত্যুবরণ করতে চায়, এবং সেটি হয়েছে। বেগম খালেদা জিয়া সকাল 6টায় ইন্তেকাল করছেন। এই যে একটি সকাল বিএনপি নেতাকর্মী সহ সারা দেশের মানুষের কাছে আসবে, এটি একেবারেই অপ্রত্যাশিত ছিল। তো এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে সবশেষ অবস্থা। ইনান স্বপন আহমেদ জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে। কিছুক্ষণ আগেই তারেক রহমান কার্যালয় থেকে বের হয়ে গেছেন এবং আমরা দেখলাম যে পাকিস্তানের হাই কমিশনার সঙ্গে যুক্ত ইমরান হায়দার তিনিও তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। আজকে সকালটা যদি স্বপন আহমেদ বললেন যে আজকে সকালটা বিএনপি নেতাকর্মীদের জন্য খুবই শোকাবহ, শুধু বিএনপি নেতাকর্মী নয়, গণতন্ত্রকামী সকল মানুষের কাছেই আজকের দিনটা শোকাচ্ছন্ন বলা যায়। একদম, আসলে এবং গোটা দেশের মানুষ শোকাবহ এবং তারা বিভিন্নভাবে বেগম জিয়ার জন্য দোয়া করছেন এবং বেগম জিয়ার যে রাজনৈতিক দর্শন সাধারণ মানুষের জন্য তিনি আসলে যে ধরনের কর্মসূচি নিয়েছিলেন, বিশেষ করে আপনি জানেন যে নারী শিক্ষায় এবং নিরক্ষর মুক্ত দেশ গড়তে তিনি তার যেসব পদক্ষেপ ছিল, কিংবা 2001 থেকে 2006 পর্যন্ত
নকলের বিষয়ে তার যে শক্ত অবস্থান ছিল সেই বিষয়গুলো কিন্তু এখন সাধারণ মানুষের মুখে মুখে এবং তারা সেই স্মৃতিচারণ করছেন। শুধু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নয়, তিনি যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে ছিলেন তখনও দেশের গণতন্ত্রের জন্য তিনি আপসহীন সংগ্রাম করে গেছেন। আমি যদি 2001 থেকে 2006 পর্যন্ত তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এরপরে তিনি বিরোধী দলীয় নেত্রী হয়েছেন। এর আগে 96 থেকে 2001 পর্যন্ত তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং তিনি সবসময় দেশের কথা ভাবতেন, দেশের সার্বভৌমত্বের কথা ভাবতেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি লড়াই করে গেছেন, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং আন্দোলন করেছেন কী কারণে? দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম। এখন বিএনপি নেতারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই বা নির্ভেজাল গণতন্ত্র, খালেদা জিয়ার ভাষায়, এবং গণতন্ত্রকে সুসংহত করতে গিয়ে তার যে লড়াই, আজকে তিনি চলে গেছেন এবং তার যে আদর্শ, তার যে ভাবনা, চিন্তাভাবনা, সেই ভাবনা, তার যে শোক, তাকে হারানোর যে শোক, সেই শোককে শক্তিতে পরিণত করতে হবে এবং আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে, গণতন্ত্র সুসংগত হবে, এমনটি কিন্তু বিএনপি প্রত্যাশা করেছেন তিনি। আফজাল, একটি বিষয় আমি আপনার কথা প্রসঙ্গে আনতে চাই। বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটেও বেগম জিয়ার যে অবদান সেটি কিন্তু আসলে কোনো অংশে কম নয়। আপনি জানেন যে বেনজির ভুট্টোর পর মুসলিম দেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তিনি, এবং তিনি এমন সময়ে প্রধানমন্ত্রী হয়েছেন। আমি এটাকে আরেকটা দিকে বিশ্লেষণ করতে পারি, তিনি মুসলিম দেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, কিন্তু আরেকটি দিক আছে, তিনি বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী। একদম, আমি সেই বিষয়টিতে আসছি। যদি আন্তর্জাতিক যদি পরিমণ্ডলে বিবেচনা করে তিনি এমন সময়ে প্রধানমন্ত্রী হয়েছেন বা ক্ষমতার শীর্ষে আরোহণ করেছেন যখন যেই সমাজটি আসলে একজন নারীকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেয়ার মতো তারা আসলে মানসিকভাবে বা অন্য কোনোভাবে তারা প্রস্তুত ছিল কিনা সেটি কিন্তু বড় প্রশ্ন রয়েছে, এবং যে কারণে সেই সময়ে বিশেষ করে 1991 সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি কিন্তু ব্যাপক আলোচিত হয়েছিল এবং অনেককে অবাক করেছিল, যে কারণে আসলে বেগম খালেদা জিয়ার এই বিষয়টি আসলে বারবার বিশ্ব নেতারাও আসলে মনে করছেন। তারা বলছেন এবং বিশ্ব নেতারাও আজকে তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন। আমি এর আগেও বলেছি যে জাতিসংঘ থেকে শোক এসেছে, ইউরোপীয় ইউনিয়ন, তারপরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা এবং প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। কিছুক্ষণ আগে তো বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার তিনি শোক জানাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছিলেন। দেশের অবস্থাও একটু দেখে আসতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক নেতাকর্মী। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ সহ তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজন করা হয় কোরআন তেলাওয়াতেরও। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অনন্ত লোকে পাড়ি জমালেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সারা দেশে শোকাবহ পরিবেশ। বেগম জিয়ার মৃত্যুর খবরে জেলায় জেলায় বিএনপি কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। বুকে ধারণ করেন কালো ব্যাজ, উত্তোলন করা হয় কালো পতাকা। আর কখনো দেখা হবে না প্রিয় নেত্রীকে, পাবেন না দিক নির্দেশনা। তার মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য খালেদা জিয়ার মতো একজন নেত্রীর বিশেষ প্রয়োজন ছিল। মহান আল্লাহ জানে, মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আমরা অভিভাবক শূন্য হলাম। আমরা শোকাহত। আমাদের দেশ, সর্বোপরি আমাদের দল একজন নেত্রীকে হারিয়েছেন, একজন নক্ষত্র হারিয়েছি। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি নিজেকে জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইস যেটা সেটা করেছেন। যে ধরনের একজন নেত্রী, জনপ্রিয় নেত্রী, দেশপ্রেমিক নেত্রী, আপাময় বাংলাদেশী একজন নেত্রী, যিনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন, বাংলাদেশের মানুষকে ধারণ করেছেন, আজকে ওনার মৃত্যুতে পুরা বাংলাদেশ আজকে শোকাহত। ওনার যে আপোষহীন মনোভাব, কঠিন মন মানসিকতা, মানুষের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের প্রতি তার যে স্নেহ ভালোবাসা, ওইটুকুনি আমরা আগামী দিনে তাকে বাঁচিয়ে রাখতে চাই রাজনীতির মাঠে। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন দলীয় কর্মী সমর্থকরা। আয়োজন করা হয় কোরআন তিলাওয়াতের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।
আফজাল বেগম জিয়ার মৃত্যুতে আমরা দেশব্যাপী যে শোকের চিত্র সেটি দেখছিলাম, এবং আপনি সকাল থেকে আমি দেখেছি যে বেগম জিয়ার বর্ণাঢ্য জীবন নিয়ে তাকে কেন আপসহীন নেত্রী বলা হয় এই বিষয়গুলো আপনি আপনার বিভিন্নভাবে বিভিন্ন বুলেটিন আপনি তুলে ধরেছেন, যে আমরা সকাল থেকে যেই বলছিলেন। এ পর্যায়ে আমি একটু নির্বাচনের যেহেতু সামনে আসছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসলে বক্তব্যে সেই নির্বাচন প্রসঙ্গও এসে গেছে, যে আসলে শোককে শক্তিতে পরিণত করে এই নির্বাচনে গণতন্ত্রের পথে বেগম জিয়ার যে অবদান সেটিকে যেন আরও দৃঢ় করা যায় সেই বিষয়টি তিনি আলোকপাত করেছেন। সামগ্রিকভাবে বিএনপির যে এখনকার যে অবস্থান, বেগম জিয়ার মৃত্যুর পর আসলে এই দলীয় কার্যক্রম সব কিছু মিলিয়ে কোন দিকে আসলে? না, বেগম জিয়া তো 2020 সালের 25শে মার্চ তিনি যখন কারাগার থেকে মুক্ত হলেন, এরপরেই তিনি তার যে ফিরোজার বাসা গুলশানে, সেখানেই তো অনেকটা গৃহবন্দী করে তাকে রাখা হয়েছিল শর্তের বেড়া জালে। আওয়ামী লীগ 6 মাসের জন্য তাকে মুক্তি দিয়েছিল এবং এরপরে আমরা 6 মাস পর পর তার মুক্তির মেয়াদ বাড়াতে দেখেছি এবং পরিবারের তরফ থেকে একের পর এক তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন জানাতে দেখেছি আমরা যে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। মেডিকেল বোর্ড বারবার বলেছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, সেটি বাংলাদেশের কোনো হাসপাতালে সেটি সম্ভব নয়, কিন্তু আইনের দোহাই দিয়েই, আইনের ফাঁকফোকর দেখেই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়নি। আর আপনি যেটি বলছিলেন যে এরপর থেকে, অর্থাৎ দীর্ঘদিন ধরেই তিনি যখন কারাগারে গেলেন তার পর থেকেই দলের নেতৃত্ব মোটামুটি বিদেশে বসে, লন্ডনে নির্বাসিত জীবন ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তখন সেখান থেকেই তিনি দলের কার্যক্রমগুলো চালিয়ে আসছেন এবং তৃণমূল পর্যন্ত, শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নয়, তৃণমূলের অনেক নেতার সঙ্গে, যারা ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয় নেতারাও অনেক সময় কথা বলেননি, কিন্তু তারেক রহমান লন্ডনে বসে সেটি করেছেন এবং দলকে সুসংহত করার জন্য এবং দলকে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পুরো দলকে একবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তিনি একসাথেই গেঁথে রেখেছিলেন তার মায়ের অনুপস্থিতিতে। সেটি তারেক রহমান সেটি করেছিলেন। এখন তারেক রহমান যেহেতু দেশে প্রত্যাবর্তন করেছেন, 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে তিনি দলের হাল ধরেছেন এবং আগামী নির্বাচন যেটি হবে সেটি যেহেতু এখন বেগম খালেদা জিয়া চলে গেলেন, তার উপস্থিতিটা এই দরকার ছিল দেশের এই সংকটময় পরিস্থিতিতে, যখন 5 আগস্টের পরে গণঅভ্যুত্থানের শক্তিগুলো নানা কারণে বিভাজিত হয়ে গিয়েছিল বা হয়ে গেছে এবং নিজ নিজ দল নিজ নিজ এজেন্ডায় ফিরে গেছে। কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী দল কিন্তু এক সুতোই ছিল বা এক ছিল এবং শুধুমাত্র গণতন্ত্রকামী দলগুলোই নয়, যে ইসলামপন্থী দলগুলোও আছে তাদের কাছেও কিন্তু বেগম খালেদা জিয়া সমানভাবে জনপ্রিয়। তিনি কখনোই কিন্তু একটু আগে দেখতে পেলাম হাসপাতালে ছুটে গেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা, এবং আমাদের সহকর্মী আহমেদ সালিন এবং মুরসালিন যেমনটি বলছিলেন, শুধুমাত্র বিএনপির মতাদর্শের ভক্তরাই কিন্তু সমর্থকরাই আসেননি, এমনকি বিপরীত আদর্শের যারা আছেন, যারা বেগম জিয়ার রাজনীতিতে কিংবা বিশ্বাসী নয়, কিন্তু তারাও কিন্তু ছুটে গেছেন এই বেগম জিয়ার মৃত্যুর খবরে, তারাও মন থেকে দোয়া করছেন বেগম জিয়ার আত্মার শান্তি কামনায়। এটির কারণটা হচ্ছে, আপনি একটি উদাহরণ আপনাকে দিই। তিনি যখন লন্ডনে গেলেন 2015 সালে, লন্ডনে গিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছিলেন যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই তার ঠিকানা, এই দেশের মাটি এবং এই দেশের মানুষই তার সবচেয়ে আপন। এবং যখন আমরা দেখলাম, এর প্রমাণটা আমরা কিভাবে পাই, যখন 111 সরকার ক্ষমতায় আসলো তখন -2 ফর্মুলা সে সময় বেশ জনপ্রিয় ছিল, আলোচিত ছিল এবং বেগম জিয়াকে বাদ দেওয়ার জন্য -2 ফর্মুলা খুব অ্যাক্টিভভাবে কাজ করছিল এবং বেগম জিয়াকে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছিল তিনি যেন দেশ ছেড়ে চলে যান এবং সপরিবারে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য তৎকালীন 111 সরকার সকল ধরনের ব্যবস্থাই কিন্তু করেছিল। কিন্তু তার যে দৃঢ় অবস্থান, বেগম খালেদা জিয়ার যে দৃঢ় অবস্থান, তিনি বারবার বলেছেন যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নাই, মরলে তিনি বাংলাদেশের মাটিতেই মরবেন। এই যে তার আপসীন মানসিকতা। এবং আরেকটি উদাহরণ আমি দিই, একজন সিনিয়র সাংবাদিক নুরুল কবির, তিনি খুব মাঝে মাঝে তার যখন বেগম খালেদা জিয়ার যখন একটি বইয়ের উদ্বোধন ছিল, বেগম জিয়ার জীবন সংগ্রাম নামে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল কবির বলছিলেন যে বেগম জিয়ার সবচাইতে বড় যে সফলতা সেটি হচ্ছে যে ভারত তাকে বিশ্বাস করে না, অর্থাৎ তিনি পুরো দস্তুর একজন বাংলাদেশপন্থী মানুষ। তিনি বাংলাদেশের এই মাটি এবং মানুষের সঙ্গে তার জীবন
আজকে যেহেতু তিনি মারা গেছেন, একবারে শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি মিশে ছিলেন এবং আধিপত্যবাদ বলি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন বলি, ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন বলি, সকল আন্দোলনে তিনি নেতৃত্ব। এবং আরেকটি দিক দিয়ে খুব আলোচনায় যে বাংলাদেশের ইতিহাস কেন, পৃথিবীর কোনো ইতিহাসেই এ ধরনের নেতৃত্ব দেখা যায় না যে একজন নেত্রী একটি গণ অভ্যুত্থানে তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন, আরেকটি গণ অভ্যুত্থানে তিনি পেছন থেকে তার দল নেতৃত্ব দিয়েছে। যদি প্রথম গণ অভ্যুত্থান যদি 90-এর কথা বলি, তিনি সরাসরি রাজপথে থেকে স্বৈরশাসককে সরানোর জন্য, স্বৈরশাসক এরশাদকে সরানোর জন্য রাজপথে নেতৃত্ব দিয়েছেন। আর 2024-এর যে জুলাই আগস্টের আন্দোলন হলো, তার দল সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, সেক্ষেত্রে তার ভূমিকা অবশ্যই ছিল। এবং দেশে যখন আওয়ামী লীগ সরকারের যে অনাচার চলছিল তখনও কিন্তু তিনি সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন এবং তখনও কিন্তু তার উপর আপনি যেমনটি বলছিলেন বিভিন্নভাবে দমন পীড়নের চেষ্টা করা হয়েছে, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আরেকটি উদাহরণ দিই যে 2014 সালে যখন একতরফা নির্বাচন হচ্ছিল, বিএনপি নেতৃত্বাধীন জোট তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল মাঠে, এক পর্যায়ে তারা 2014 সালে নির্বাচন বর্জন করেন। এরপরে তিনি আন্দোলনের ঘোষণা দিলেন এবং আন্দোলনের ঘোষণা দেওয়ার পরে বেগম খালেদা জিয়ার যে ফিরোজার বাসা, সেই বাসার কিন্তু বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হলো। এবং 2015 সালে যখন তিনি আবার আন্দোলনের ডাক দিলেন, তখন গুলশানের যে তার চেয়ারপারসনের কার্যালয়, সেই চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় 93 দিন তিনি কিন্তু অবরুদ্ধ ছিলেন এবং তাকে জেলে যেতে হয়েছে কথিত দুর্নীতির মামলায়, যেটি পরে 5 আগস্টের পরে আদালত যেটি স্পষ্ট করে বলেছেন তার রায়ে যে ধরনের মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, এটি আসলে ভ্রান্ত ধারণার উপর ভিত্তিতে করেই তাকে সাজা দেওয়া হয়েছে, শুধুমাত্র তাকে হেনস্থা করার জন্য। আফজাল, আমরা আবারও আপনার কাছে আসব। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিখাদ দেশপ্রেমিক বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। আফজাল, প্রধান উপদেষ্টা প্রথমত তিনি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি বেগম জিয়ার যে গণতান্ত্রিক উত্তরণে বেগম জিয়ার যে অবদান, গণতান্ত্রিক দেশে বেগম জিয়া আসলে তার জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য, সেই বিষয়গুলো অন্তর্বর্তী সরকার প্রধান কিন্তু তার ভাষণে ফুটিয়ে তুলেছেন। অন্তর্বর্তী সরকার যেটি মূল কথা, বেগম খালেদা জিয়া একজন নিখাদ দেশপ্রেমিক ছিলেন এবং দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। আমরা যদি তার রাজনৈতিক ক্যারিয়ারটা দেখি, যে 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার এবং 1945 সাল থেকে এই 2025 সালের আজকের দিন পর্যন্ত তার জীবনে আমরা দেখলাম যে তিনি গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি তো ফার্স্ট লেডি হন এবং
তখন ফার্স্ট এডে থাকা অবস্থাতেও তিনি কখনো রাজনৈতিক কোনো সভা সমাবেশ করেছেন এরকম কোনো ইতিহাস আমরা পাই নাই। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেন 1981 সালের 30 মে চট্টগ্রামে, এবং কতিপয় বিপদগামী সেনা সদস্যের গুলিতে তিনি শাহাদাত বরণ করলেন। এরপরে দল যখন নানা রকম নেতৃত্বের শূন্যতায় পড়ল, বিভক্তি বিভাজন দেখা দিল, তখন নেতাকর্মীদের আমন্ত্রণে কিন্তু তিনি দলের দায়িত্ব নিলেন এবং তিনি দীর্ঘ প্রায় 4 দশকেরও বেশি সময় বিএনপির হাল ধরে আছেন এবং তার নেতৃত্বে বিএনপি কখনোই মানে ভেঙে যায় নাই। একদম আব্দুল, আসলে তার নেতৃত্বের কারণে বিএনপি এখন পর্যন্ত এই অবস্থানে এসেছে। আপনি যেমনটি বলছিলেন, আসলে সেই সময়ে দলের হাল ধরার মতোই আসলে কেউ ছিল না, কারণ এমন একটি সময়, সেই বিষয়টি আসলে আমরা তুলে আসছি। আমরা আবারও আসবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন বক্তৃতায় প্রতিফলিত হয়েছে দেশপ্রেম, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তার দায়বদ্ধতা। শুনবো সভা সমাবেশ ও সংবাদ সম্মেলনে বেগম জিয়ার বক্তৃতার অংশবিশেষ। প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষা এবং তা অর্থবহ করা আমাদের পবিত্র দায়িত্ব। এ দেশের প্রতি আমাদের অঙ্গীকার আছে, এ দেশের জনগণের প্রতি আমাদের মমতা আছে। তাই আমরা বারবার সমঝোতার কথা বলেছি, শুধু মুখে বলা নয়, আমরা সমঝোতার জন্য সব রকমের চেষ্টা করেছি। বাংলাদেশের এবং সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষ আমাদের সঙ্গে আছে। কাজেই আল্লাহর উপর ভরসা রেখে আস্থার সঙ্গে বলতে চাই যে ন্যায়, সত্য ও গণতন্ত্রের এই আন্দোলনের বিজয় অনিবার্য। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, ধনী দরিদ্র নির্বিশেষে সকলে মিলে আমরা গড়ে তুলব জাতীয় ঐক্য, অখণ্ড জাতীয় সত্তা। নির্ভেজাল গণতন্ত্রই হবে আমাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি। সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের একটা স্থায়ী রূপরেখা নির্ণয় করা হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা কঠোর হাতে দমন করা হবে। আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেবেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তাদেরকেই জনগণ বরণ করে নেবে, কারণ তারা হলো সত্যিকারের জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাই জনগণ তাদের বরণ করে নেবে। র্যাব গঠন করে জঙ্গি সন্ত্রাসীদের সব ধরেছি, সেই জন্যই জঙ্গিবাদ দমন করতে পারবে বিএনপি দমন করতে পারবে এবং বিএনপি দমন করেছে। আমরা বাংলাদেশকে কখনোই জঙ্গিবাদের কোনো বিচরণ কেন্দ্র হতে দেব না। 2014 সাল এই 19 দলই বয়ে আনবে দেশের জন্য শুভ বার্তা এবং শুভ ফলাফল, জনগণের জন্য কল্যাণ। তাই আমি বিশ্বাস করি যে আমরা যারা এখন সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ ভবিষ্যতে এদেশের মানুষ অবশ্যই তার প্রতিদান আমাদেরকে দেবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হলো বিএনপি এবং 19 দল, আমরা বলবো। কাজে সেজন্য যেহেতু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই জন্য কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায়নি। এখন দেশ রক্ষার জন্য যে সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রামেও ইনশাআল্লাহ আমরা সফল হব। দেশ আমরা রক্ষা করব যত ষড়যন্ত্রই হোক না কেন। জনগণের সঙ্গে থাকেন, দেশের মানুষের সঙ্গে থাকেন, তবেই কাজে দেবে। দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। দেশপ্রেমিক যাদের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র নিরাপদ, দেশের সার্বভৌমত্ব নিরাপদ, দেশের জনগণের কল্যাণ হবে, প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে, তাদেরকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা তো ভোটের অধিকার চেয়েছি, আমরা তো অন্য কিছু চাইনি। আমরা চেয়েছি ভোটের অধিকার, যাতে সকল মানুষ তাদের ভোট দিতে পারে। ক্রিয়া জগৎটাকে আরও বেশি করে শক্তিশালী করবেন, এইটা প্রয়োজন। এর দিয়ে কিন্তু বাংলাদেশের
যেমন আমাদের অ্যাম্বাসেডর থাকে যখন সরকারি হিসাবে, আমরাও কিন্তু এইসব খেলোয়াড়রা কিন্তু আমাদের এক একজন অ্যাম্বাসেডর হিসাবে কাজ করতে পারবে। এরা কিন্তু নাম আনতে পারে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা চাই, কিন্তু এইভাবে যদি দুর্নীতি হয় তাহলে দারিদ্র্যমুক্ত কেন, কী করে করবো আমরা? এই শুধু ব্যক্তি বিশেষের কিছু দলীয় লোকের ব্যক্তি বিশেষের উন্নতি হবে, কিন্তু মানুষ গরিব থেকে আরো গরিব হবে। সত্যিকার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণের নির্বাচন হবে, সেখানে যারাই জিতবে সেভাবে সরকার গঠন করে সকলে মিলে একসঙ্গে কাজ করলেই শুধুমাত্র এই দেশের অনেক সম্ভাবনাময় দেশ, সুন্দর দেশ, এই দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। বিএনপিকে কোন রকম নানাভাবে ভাঙার চেষ্টা, এই করা সেই করা না, বহু চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে ভাঙা যায় না। দেশকে রক্ষার জন্য, দেশের মানুষের এই দুরবস্থা থেকে মানুষকে রক্ষার জন্য জনগণকে এগিয়ে আসতে হয়। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের, অনেক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, শীর্ষ নেতারাও উপস্থিত আছেন সেই দলে। তাদের সকলকে বলবে আসুন আমরা সকলে বসি ঐক্যবদ্ধভাবে, কে বড় কে ছোট এখানে আমরা বিচার করব না, আমরা বিচার করব দেশের কথা, মানুষের কথা। আসল মালিক হলো আল্লাহ তাআলা এবং জনগণ। তারাই ক্ষমতায় বারবার বিএনপিকে বসিয়েছে এবং তারাই ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যদি ফেয়ার নির্বাচন হয় ভবিষ্যতে বিএনপিকে আবারও বসাবে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দেব বা দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা সব কিছু মেনে নিয়ে সেইভাবে যা বলবে তাই করব, সেটা আমরা মেনে নিতে পারি না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আফজাল, বেগম জিয়া যেমনটি তার প্রত্যেকটি বক্তব্যতে আমি একটি জিনিস খেয়াল করলাম, তিনি দেশকে সবার আগে রেখেছেন এবং তিনি বারবার বলছেন যে কে বড় কে ছোট, তিনি আসলে এইসবে আসলে এটাও বলছিলেন যে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য মানুষের দেশের স্বার্থ বিকিয়ে দেব, এরকম মানসিকতা তিনি সবসময় পরিহার করেছেন। কিন্তু অনেক সুযোগ ছিল বিভিন্নভাবে নিজের ক্ষমতাকে আরো শক্তপোক্ত করার জন্য, বিভিন্নভাবে বাইরে। যে আপনি যে কথাটা বলছিলেন না, যে বেগম জিয়ার আরেকটি সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি সবসময় আলোচনা এবং সমঝোতার দরজাটা খোলা রেখে দেশ পরিচালনা করেছেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনও তাই, এবং তার গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ের প্রশ্ন, তার দেশের প্রতি তার ভালোবাসা, দৃঢ়তা এবং দূরদর্শিতা, এবং সেই কারণে তিনি বাংলাদেশের এখন রাজনীতিতে এখন অনন্য চরিত্র তিনি অর্জন করতে পেরেছেন। একদম। এবং তার কিছুদিন আগে একটি পুরনো একটি বক্তব্য দেখছিলাম, ছাত্র দলের নেতাকর্মীদের তিনি বারবার বলছিলেন যে তোমরা আসলে কি করছো, তোমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে, তোমাদেরকে আগে শিক্ষিত হতে হবে, শিক্ষা দীক্ষায় আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপর তোমরা রাজনীতি করো, যাই করো। এই যে দলের নেতাকর্মীদের প্রতি শাসন করা, এভাবে বলা, এটি আসলে ঠিক কজন বলেছে, এটি আসলে অনেক বড় বিষয়। আমরা আফজাল আবারও আসবো, আলোচনায় আসবো। সত্য আর ন্যায় প্রতিষ্ঠা এবং জনগণের রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রতিশোধ পরায়ণতা স্পর্শ করতে পারেনি, যার বড় প্রমাণ 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম ভাষণেই প্রতিহিংসা ছেড়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা মনে করেন প্রতিশোধ স্পৃহাহীন এই মানসিকতায় সব শ্রেণী পেশার কাছে বেগম জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এমন বক্তব্যের আগে তিনি কারাগারে কাটিয়েছেন 7 বছর, আর আটক, মামলা, আদালতে হাজিরা সব মিলে নানা নিপীড়নে কেটেছে 1.5 দশক। নিজের ওপর সব অন্যায় আর অত্যাচার ভুলে জাতিকে এগিয়ে নিতে গণ অভ্যুত্থান পরবর্তী এমনই প্রতিহিংসাহীন কণ্ঠস্বরে সবার সামনে বেগম খালেদা জিয়া। এই গণ অভ্যুত্থানের পরে 3 দিন পরে বিএনপি যে নয়াপল্টনে যে জনসভাটা করছিল, সেই জনসভায় তিনি প্রথম হাসপাতাল থেকে একটা বক্তব্য দিয়েছিলেন 2-3 মিনিটের। একটা কটু কথা বলেন না, হাসিনা শব্দটাও তিনি উচ্চারণ করেন নাই। বাংলাদেশের অন্তঃস্থলে যে আকুতি, সেই আকুতিই প্রতিফলিত হয়েছে খালেদা জিয়ার উচ্চারণে।
স্বামীর মৃত্যুর পর চেয়ারপারসন হিসেবে বিএনপির হাল ধরেছেন প্রথম। ৮০ দশকের স্বৈরাচার পতন আন্দোলনে সমঝোতাহীন বেগম জিয়াকে সইতে হয়েছে রাষ্ট্রীয় পীড়ন। জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে ভুলেছেন ব্যক্তি আক্রোশ, বিচারের ভার ছেড়েছেন আইনের হাতে। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও ছাড় দেয়নি বেগম জিয়া ও তার পরিবারকে। দলীয় চেয়ারপারসন হিসেবে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র রুখেছেন ইস্পাত কঠিন দৃঢ়তায়। সে সময় রাষ্ট্র প্রতিশোধ নিয়েছে তার বড় ছেলের উপর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে। ২০০৮ পরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসনে দুর্বিষহ হয় তার জীবন। চক্রান্তমূলক নানা মামলায় জড়ানো হয় বেগম জিয়াকে। উচ্ছেদ হন নিজ বাড়ি থেকে, স্বৈরাচারের রোষানলে জেলখানার নিষ্পেষণ শেষে মৃত্যু হয় ছোট ছেলের। ২০১৮ সালে কারাগারে অন্তরীণ হওয়ার পর থেকেই একে একে জটিলতা বাঁধে শরীরে। ২০২৪ গণ অভ্যুত্থানের পরে যখন মুক্তি পান, জনসম্মুখে এসেই প্রতিহিংসাহীন হওয়ার বার্তা দেন সবাইকে, যা তার নিজ বিশ্বাসের প্রতিফলন বলেই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। ওবায়দুল কাদের কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয় কয়েক লক্ষ নেতাকর্মী তাদের নিহত হওয়ার একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার যে আহ্বান জাতির কাছে যে কোনো প্রতিশোধ নয়, সহনশীলতার মধ্য দিয়ে শত্রুকে ক্ষমা করে দিয়েও যেন একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার এই আহ্বানটা তার দলের নেতাকর্মী না, দেশের মানুষের উপরও প্রভাব ফেলেছিল। নভেম্বরের শেষ নাগাদ চরম অসুস্থ বিএনপি চেয়ারপারসনের জন্য সর্বস্তরের মানুষের যে আকুলতা ছিল, সেটি বেগম খালেদা জিয়ার প্রতিশোধ স্পৃহা থেকে দূরে থাকার মানসিকতার প্রতি যেন সম্মানসূচক বহিঃপ্রকাশ, এমনটাই মত বিশ্লেষকদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আফজাল, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আসলে বিভিন্ন দিক এখানে আসলে ফুটে উঠেছে যে বেগম জিয়ার উদারতা একদিকে যেমন আসলে তিনি দেখিয়েছেন, তিনি গৃহবধূ থেকে রাজনীতিতে এসে তিনি যেই পরিবর্তনটা দেখিয়েছেন, ৭৫ পরবর্তী জিয়াউর রহমান যেভাবে রাজনীতির হাল ধরেছিলেন, একইভাবে বেগম জিয়া আসির পরে আবার তার সেই, আপনি জানেন যে সেই সময়টি যখন যাচ্ছিল স্বৈর শাসন চলছিল তখন, এবং এমন একটি সময়ে সবাইকে এক করা, আপনি যেমনটি বলছিলেন, তিনি আসলে সবাইকে নিয়ে আন্দোলনে বিশ্বাসী ছিলেন এবং সবার মাধ্যমে জনগণকে এক করে ঐক্যের কথা আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় দখল করেন। এরপরে মূলত তার নেতৃত্বেই একটি জোট হয়েছিল, 7 দলীয় জোট, এবং সেই জোটের প্রধান নেতা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং 86 যে নির্বাচন, সেই নির্বাচনে তখন এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু সব দলই প্রায় ছিল, কিন্তু 86 নির্বাচনে আমরা যেটি দেখলাম যে শুধুমাত্র বেগম খালেদা জিয়া ছাড়া বাকি অনেক দলই, আওয়ামী লীগ থেকে শুরু করে আরও বেশ কয়েকটি দল, তারা এরশাদের অধীনে নির্বাচনে গেলেন। কিন্তু শেখ হাসিনা, কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দৃঢ়ভাবে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনটি তিনি চালিয়ে গেলেন। এর ফলশ্রুতিতেই 90 এরশাদের পতন হলো, এবং পতনের পরেই তিনি 91-তে তিনি রাষ্ট্র নির্বাচন হলো, সেই নির্বাচনে তিনি ক্ষমতায় গেলেন। অর্থাৎ আমরা যদি তার রাজনীতিতে আসা, যদি 1982-83 সাল থেকে যদি আমি রাজনীতিতে ধরি, এবং রাজনীতিতে আসার প্রায় 10 বছরের মধ্যেই তিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসলেন। কী কারণে আসলেন? তার যে দৃঢ়চেতা মানসিকতা এবং গণতন্ত্রের প্রতি তার যে ভাবনা, তার যে চেতনা, সেই আন্দোলনের প্রেক্ষাপটেই তিনি কিন্তু 1991 সালে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে দ্বিতীয়বারের মতো নারী প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি হলেন। এবং এরপরের যে যাত্রাটা আমরা যদি দেখি, যে এরপরে তিনি 96 থেকে 2001 পর্যন্ত তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন। সে সময় সংসদ কতটুকু প্রাণবন্ত ছিল সেই গল্প আমরা, সেই ইতিহাস আমরা জানি। এরপরে 2001 থেকে 2006 পর্যন্ত তিনি আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, এবং সেই সময় দেশকে এগিয়ে নেওয়ার জন্য তার পরিকল্পনার কথা কিছুক্ষণ আগে আপনি বললেন। এরপরে 2008-এর যে নির্বাচন হলো, যদিও সেই নির্বাচনটিও নিয়ে প্রশ্ন বিএনপি নেতারা তোলেন যে সেই নির্বাচনটিও ত্রুটি মুক্ত ছিল না, তারপরেও তিনি নির্বাচনটিকে মেনে নিয়ে বিরোধী দলীয় নেতারা। আমরা আবারও আসবো, আমরা একটু দলীয় কার্যালয়ের পরে একটু আমরা একটু নয়াপল্টনে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী আমাদের আসিফ। দেখি এখন পর্যন্ত আসিফ মাহমুদ সিয়াম জানাবেন এখন পর্যন্ত সেখানকার কি অবস্থা, এই
নয়াপল্টনের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি ভিড় করছেন অনেকেই। এখন পর্যন্ত আপনার কাছে সেখানকার কি খবর আছে? বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়ার ব্যবস্থা করা হয়েছে। এখনও পবিত্র কোরআন তেলাওয়াত চলমান রয়েছে এবং মাঝে এখানে বিএনপি নেতাকর্মীরা তার আত্মার শান্তি কামনায় দোয়া করেন এবং এই দোয়ার সময় বিগত 17 বছর তার যেই আপসহীন নেতৃত্ব এবং তার কারা জীবন বিভিন্ন বিষয় তারা তখন স্মৃতিচারণ করেন এবং তারা এই সময় জানান যে দলের একজন অভিভাবক যিনি দীর্ঘ সময় ধরে দলের হাল ধরেছিলেন, দলের খারাপ সময়েও তিনি দলের নেতৃত্ব দিয়ে গিয়েছেন এবং দেশের 3 বারের প্রধানমন্ত্রীর যে কৃতিত্ব সেই কৃতিত্ব সবই তারা তখন স্মৃতিচারণ করে এবং তারা নিজেদের শোকে যে তারা ভেঙে পড়েছেন তারা তাদের শোক প্রকাশ করেন। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে বিএনপির নেতাকর্মীরা এখানে জড়ো হয়ে আছেন এবং তারা জানিয়েছেন যে তারা একটি শোকবার্তা এখানে স্বাক্ষর করবেন এবং সেই শোকবার্তায় তারা এই বিএনপি নেত্রীর প্রতি যে তাদের ভালোবাসা, তাদের যে শ্রদ্ধা সেটা চিরস্মরণীয় করে রাখার তারা চেষ্টা করবেন। এখন পর্যন্ত এখানে যেহেতু আমরা বিএনপি কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতাদের এখানে আসতে দেখিনি, কিন্তু যারা বিভিন্ন পর্যায়ের কর্মীরা যারা আছেন এবং বিভিন্ন স্থানীয় নেতা যারা আছেন তারা এখানে চলে এসেছেন এবং তারা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখানে পবিত্র কোরআন তেলাওয়াত চলছে। তো এখানে বিএনপির কর্মীরা যারা জানিয়েছেন যে তারা বেগম খালেদা জিয়াকে তাদের মাতৃ সমতুল্য হিসেবেই দেখতেন এবং তারা সেই বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণকে তারা নিজেরা যে ভেঙে পড়েছেন, তারা যে অভিভাবকহীনতায় ভুগছেন সেটা তারা আমাদের কাছে প্রকাশ করেন। আমরা এখানে বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে দীর্ঘ সময় বিগত সরকারের আমল থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বিএনপি নেতা খালেদা জিয়ার যে নেতৃত্ব সেই নেতৃত্বকে তারা তারা স্মরণ করেন। তো এখন পর্যন্ত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ছিল আমার কাছে সর্বশেষ। নয়াপল্টন থেকে সহকর্মী আসিফ জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী সাতিলা শারমিন। সাতিলা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সহকর্মী আসিফ যেমনটি বলছিলেন, কেন্দ্রীয় কার্যালয়ের যে সামনের অবস্থা, নেতা কর্মীরা আসলে ভিড় করতে শুরু করছেন। আপনি জানেন যে বেগম জিয়ার মৃত্যুর পর গোটা দেশেই আসলে একদম শোকাবহ পরিবেশ এবং নেতা কর্মীদের মধ্যেও কিন্তু সেই শোক বিরাজ করছে। সাতিলা, শুধু যে বিএনপি নেতাকর্মী ব্যাপারটা এরকম না, আসলে সারা বাংলাদেশে যত রাজনীতি সচেতন মানুষ আছেন তাদের মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি বিভিন্ন দলের যারা শীর্ষ পর্যায়ের যারা ব্যক্তি আছেন তারা শোক জানিয়েছেন এবং তারা ছুটে এসেছেন এভার কেয়ার হাসপাতালে এবং তারা জানাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ রাজনীতিক ক্যারিয়ার আমরা বলবো, সেই সময়ে পুরোটা সময়ে তিনি কিন্তু একটি উপাধি পেয়েছিলেন, সেটি হচ্ছে আপসহীন নেত্রী। কারণ তিনি প্রত্যেকটা সময় আসলে যতগুলো মোড় ঘুরেছে ইতিহাসের জায়গা থেকে। আবারও আপনার কাছে আসবো। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি, আল জাজিরা, সিএনএন সহ প্রভাবশালী বৈশ্বিক সংবাদ মাধ্যম তাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দিয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে বলেও উল্লেখ করা হয়। বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শীর্ষ খবরে উঠে আসে। বিবিসি, আল জাজিরা, সিএনএন সহ প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো তাকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে। বার্তা সংস্থা রয়টার্স, এএফপি ও এপিও ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, ক্ষমতায় থাকার সময় এবং বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব বিশদভাবে তুলে ধরা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও টাইমস অফ ইন্ডিয়া সহ একাধিক সংবাদ মাধ্যমে তাকে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নেত্রী হিসেবে উল্লেখ করেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম CGTNও গুরুত্ব সহকারে তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন তাকে দক্ষিণ এশিয়ার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম উল্লেখ করেছে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একজন প্রভাবশালী নারী নেত্রী হিসেবেই তাকে স্মরণ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ধ্রুব, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে এখন যে অবস্থাটা, সেই অবস্থায় আমরা দেখেছি এভার কেয়ারের সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, সারা দেশ জুড়েই দোয়া এবং মিলাদ মাহফিল চলছে, এবং এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি আগামীকাল ছুটি, সাধারণ ছুটি থাকছে। আমরা এতক্ষণে জেনে গেছি যে বেগম খালেদা জিয়ার চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিন্তু এই বিষয়ে গুরুত্বের সঙ্গে এই সংবাদ প্রচার করেছে। আমরা একটু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া নিজেই একটি ইতিহাস, সেই ইতিহাস আপোষহীনতার, সেই ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার দৃঢ়তা। তবে অর্জনের অপর পিঠে আছে জীবনভর চড়া মূল্য দেবার করুণ সব গল্প। 44 বছরের রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরায় হারিয়েছেন আবাসস্থল, এমনকি সন্তানহারা হবার মতো ঘটনাও ঘটেছে তার জীবনে। শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকের মতে বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতায় আপোষহীন করেছে খালেদা জিয়াকে। আপোষহীনতার এমন দৃষ্টান্ত তৃতীয় বিশ্ব তো বটে, গোটা দুনিয়াতে বিরল। বেগম জিয়ার আপোষহীন সংগ্রামের খানিকটা গল্প তুলে ধরেছেন সহকর্মী হাসান ওয়ালি। দশকের পর দশক গণতান্ত্রিক লড়াইয়ের সম্মুখভাগে বেগম খালেদা জিয়া। অসীম দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে চাপের কাছে নথি স্বীকার না করা এক সংগ্রামী ব্যক্তিত্ব। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপোষহীন এই নেত্রী 4 দশকের পথচলায় হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। তার নামের সঙ্গে 90-এর দশকে জুড়ে যায় আপোষহীন শব্দটি। 81-30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর 82-তে জিয়ার হাতে গড়া দল বিএনপির হাল ধরেন বেগম জিয়া। সহজাত দৃঢ়তায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বের আসনে আসীন হন বেগম জিয়া। সে সময় স্বৈরাচার এরশাদের আহ্বানে সাড়া দিয়ে 86 নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও খালেদা জিয়া ছিলেন অনর অবিচল। সেই দৃঢ়তা পতন ডেকে আনে এরশাদের। সব সমীকরণ পাল্টে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনে দেশের জনগণ। সময়ের পরিক্রমায় অন-11-এ আবারও খড়গ নেমে আসে বেগম জিয়ার ওপর। -2 ফর্মুলা বাস্তবায়নে রাষ্ট্রীয় নানা চাপের কাছেও নথি স্বীকার করেননি তিনি। দেশ থেকে অস্বীকৃতি জানান বেগম জিয়া। 11 যে সরকার, তাকে আপনার বাইরে পাঠাতে চেষ্টা করেছেন, বিদেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তার চাইতে দীর্ঘ সময় শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেও খোঁজ নিয়ে দেখেন আপনারা, এই 44 বছর ধরে তার মতো নিরবিচ্ছিন্ন অবিরাম সংগ্রাম করে যাওয়া এরকম কোনো ব্যক্তি খুঁজে পাবেন না। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম অন-11-এই শেষ হয়নি। ভোটবিহীন ক্ষমতায় জেকে বসা শেখ হাসিনার পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিনিময়ে ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসা থেকে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিতে হয়েছে বেগম জিয়াকে। হারাতে হয়েছে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নির্বাসনে পাঠানো হয় বড় ছেলে তারেক রহমানকেও। উন্নত চিকিৎসা বঞ্চিত রাখা হয় বছরের পর বছর। আর সব বাদ দিলেও রাষ্ট্রের সিনিয়র এই সিটিজেনকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয় দীর্ঘদিন। তিনি আপোষ করলে অনেক কিছু করতেন, তাকে এই যে জেলগুলো খাটতে হয় না। এই যে 5টা বছর তিনি অমানুষিক নির্যাতনের শিকার হলেন, তার বাড়িটা ভেঙে ঘুরিয়ে দিয়েছে প্রতিহিংসার রাজনীতি। তাকে একটা মিথ্যা মামলায় তাকে জেল দেওয়া হয় এবং তিনি কারাবরণ করেন, এবং তিনি তখনও তিনি কোনো আপোষ করেন নাই।
জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আব্দুল হাই শিকদারের মতে রাষ্ট্রের কল্যাণে গোটা একটি জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের প্রতি তার যে অটুট শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে তিনি কখনো সরেন নাই। তার যে কমিটমেন্ট রাষ্ট্রের প্রতি, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তার জীবনটা উৎসর্গ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের মতে জাতীয়তাবাদের দর্শনই আপোষহীন করে তুলেছে খালেদা জিয়াকে, যা তৃতীয় বিশ্ব তো বটেই, সারা বিশ্বে বিরল, অনন্য। প্রকৃত অর্থেই তিনি একজন আপোষহীন নেত্রী। তার জীবনে, তার কর্মে আপোষ বলে কোনো জিনিস নেই। মূলত একজন জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্য, এই জাতির জন্য